आज আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি, যেটা 2 দিনে কিন্তু অনেকে ঘুরে দেখে। একদিন ঝাড়গ্রাম ঘোরে আর একদিন বেলপাহাড়ি ঘোরে, যেটা ঝাড়গ্রাম থেকে 38 কিলোমিটার দূরেই কিন্তু বেলপাহাড়িটা। আর পুরোটাই আমি আজকে ঘুরে আপনাদেরকে দেখাবো একদিনে। পাহাড়, ঝর্ণা, নদী, লেক, সবুজে মোড়া জঙ্গল, যেটা পশ্চিমবাংলার এক টুকরো রত্ন বলা হয়ে থাকে এই ঝাড়গ্রামকে। এই ঝাড়গ্রামে আমরা কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে কি দেখব, খাওয়া দাওয়া কি আছে, গাড়ি ভাড়া কি আছে, আর কিভাবে ঘুরলে আমরা খুব সহজে 2 দিনের ঘোরাটা একদিনে ঘুরে দেখতে পারবো, সমস্ত ডিটেলস নিয়ে আমি মুনমুন আজকে আপনাদেরকে দেখাবো ঝাড়গ্রাম সহ বেলপাহাড়ি পুরো ভ্রমণটি। কলকাতা থেকে আমরা জানবো যে কিভাবে ঝাড়গ্রাম যাব, ঝাড়গ্রামে কোথায় থাকব, সমস্ত কিছু ডিটেলসে জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে সঙ্গে থাকুন আপনারা। আর অনেকে কিন্তু ঝাড়গ্রামে না থেকে কাঁকড়াঝড়েও থাকতে চায়। কাঁকড়াঝড়টি এই ঝাড়গ্রামের অসাধারণ এক সৌন্দর্যময় এক জায়গা। যেই কাঁকড়াঝড়ে কিন্তু অনেক টেন্টের ব্যবস্থা আছে, অনেক কটেজ আছে, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমেও বুকিং করে আসতে পারেন, বা আপনারা যদি চান এই ঝাড়গ্রামে এসে কাঁকড়াঝড়েও একটা দিন কি 2 দিন কাটাতে পারেন, যেটা প্রকৃতির সৌন্দর্য আপনাদের চোখে পড়বে। চারিদিকে সবুজে জঙ্গলে ঘেরা, খুবই ভালো লাগবে এই কাঁকড়াঝড়টি। 2 সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে এক লম্বা সুন্দর প্রকৃতির মাঝখান থেকে যেন মনে হচ্ছে বুক চিরে কোনো রাস্তা বেরিয়ে গেছে। অসাধারণ এই কাঁকড়াঝড়টি। এবার বলি কলকাতা থেকে আপনারা কিভাবে ঝাড়গ্রাম যাবেন। হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো কিন্তু ঝাড়গ্রামের জন্য। আর আপনারা যদি মনে করেন যে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম যাবেন, তাও কিন্তু যেতে পারেন। আমি কিন্তু খড়গপুর হয়ে এসেছিলাম, তবে আমার আসতে রাত হয়ে গেছে, আপনারা কিন্তু ভোর ভোর চলে আসবেন। রুম আছে এখানে? আপনাদের এখানে রুম প্রাইস কত থেকে? 3 বেডরুম হলে 1200 টাকা, 6 বেডরুম 1800 টাকা, আর ডরমেটরি হলে 4000 টাকা। আর এসি নন এসি রুমগুলো? সব এসি। আর কেউ যদি নন এসি চায়? 1000 টাকা 3 বেডরুম। আচ্ছা, আর কেউ বুকিং করতে চায় এগুলো ফোন করেও করতে পারেন, এসি করেও, এই আমাদের কার্ড, ফোন করেও বুক করা যাবে। আপনাদের এখানে কটা রুম আছে টোটাল? 12টা আর একটা ডরমেটরি 13টা। কেউ এসে সাইট সিন করতে চায়, গাড়ির ব্যবস্থা আপনাদের এখান থেকে হয়ে যায়? আমাকে কটা রুম দেখাবেন। আমি আছি এই অনন্যা রিসর্টে। দেখুন অসাধারণ অনন্যা রিসর্টটি। আপনারা এই রিসর্টে এসে থাকতে পারেন, মাত্র 1000 টাকা থেকে বুকিং আছে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন আশেপাশে বাইক রয়েছে, এগুলো কিন্তু ভিতরেও প্রবেশ করা যায়। চলুন আমি আপনাদেরকে ভিতরটা দেখাই। এই দেখুন এখান থেকে সিঁড়ি উঠে গেছে একটা, এগুলো কিন্তু পুরো উপরে গেছে। আচ্ছা, এটা জন্মদিনে যে কোনো অনুষ্ঠান এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, যেখানে সুইমিং পুল আছে কিন্তু এখন জল নেই। যদি আপনারা কেউ বুকিং করেন তো লোকজন আসলে তখন সুইমিং পুলে জল দেওয়া হয়। চলুন কটা রুম দেখে নেওয়া যাক। দেখুন এখানে একটা বড় বেড রয়েছে, যেখানে কিন্তু 3 জন ঘুমোতে পারবেন। বেশ বড় কিন্তু বেডটি। একটা আলমারি রয়েছে, আর পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, প্লাগ পয়েন্টও রয়েছে। এখানে আপনারা দরকারি জিনিসপত্র রাখতে পারেন, মোবাইল চার্জ করতে পারেন, ড্রয়ার রয়েছে। আচ্ছা, উপরে এসি আছে। আর এসি রুমগুলো কিন্তু আপনারা নন এসি হিসাবেও নিতে পারেন। আর এখানে টিভি আছে একটা, তার নিচে টেবিল আছে, আপনারা বাইরে থেকে খাবার নিয়ে এসেও এখানে খেতে পারেন। ডাইনিং টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, বেসিনও রয়েছে। এবারে এই টয়লেটটি দেখুন কত বড় আছে, ক্লিন, বেশ ভালো টয়লেটটি। আর উপরে একটা আয়না রয়েছে, গিজারের ব্যবস্থাও রয়েছে, খুবই ভালো। চলুন এখন দেখে নিই যে এখানে ডরমেটরি কীরকম। দেখুন ডরমেটরির যে ঘরটি, সেখানে আসতেই বাঁ সাইডে এমন সুন্দর করে সাজানো রয়েছে। আর একটা বড় সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে। অনেকে যদি মিলে এখানে আসেন, একটা রুমের মধ্যে যদি সবাই থাকেন বন্ধুবান্ধবরা, তারা কিন্তু এখানে খুব এনজয় করতে পারবেন। দেখুন এখানে 12 জন ঘুমোতে পারবেন। এক একটা বেডে 4 জন
ঘুমোতে পারবেন, অনেক বড় বড় বেডগুলো। আচ্ছা, এটা কিন্তু এসি, আর প্রত্যেকটা বেডের উপরে দেখুন একটা করে ফ্যান লাগানো রয়েছে। রুমটার মধ্যে কিন্তু দুখানা এসি আমি দেখতে পাচ্ছি, আর খুব বড়, খুব ভালো। এখানে এর ভিতরে কিন্তু দুখানা টয়লেট রয়েছে, আর বেশ সুন্দর করে সাজানো। এখানে দেখুন একটা টিভিও লাগানো আছে, আর এই বাইরে দেখুন একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করা আছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন। আর এই ডরমেটরির বাঁ পাশেই আরেকটি রুম আছে, যে রুমটি, এটি কিন্তু 1200 টাকার মাধ্যমে আপনারা এসি রুমটি পেয়ে যাবেন। এটাও দেখুন বেশ সুন্দর করে সাজানো একটি এসি রুম। এখানে সুন্দর দেখুন টেবিল, চেয়ার, কম্পিউটার সবই রয়েছে। কেউ যদি এখানে এসে কাজ করতে চান তো এখানে কাজ করতে পারবেন। এখানে টয়লেটটাও বেশ সুন্দর, দেখুন এখানে একটা সুন্দর বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর বেশ কালার ম্যাচ করা, কিন্তু খুব ভালো লাগলো বাথরুমটা আমার দেখে। আর এখানে যে টয়লেটের ব্যবস্থাটা রয়েছে, এখানে দেখুন কোমরটাও কালো। অনেকে অফিসের প্রোগ্রামের জন্য হল খুঁজে থাকেন, এই অনন্যা রিসর্টে কিন্তু হলের ব্যবস্থা আছে। একটা বড় হল দেখতে পাচ্ছি, এখানে স্টেজ আছে, চেয়ার আছে, অনেক বেসিন আছে, আর পুরো স্টেজটা দেখুন বেলুন দিয়ে সাজানো আছে। এক সাইডে দেখছি যে খুব সুন্দর করে দেখুন উপরে নিচে বসার জায়গা আছে, আর সুন্দর দেখুন লাইটের ব্যবস্থা করা আছে, খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু আপনারা কোনো অনুষ্ঠানও চাইলে করতে পারেন। আমি এখানে এসে পৌঁছেছি তখন রাত হয়ে গেছে, তো রাত্রে আমি ডিনার সেরে শুয়ে পড়লাম। গুড মর্নিং। এখন আমরা বেরাচ্ছি সাইট সিনের জন্য, আর এই গাড়ি চলে এসেছে, এই গাড়ি, আর এই দাদার সাথেই আজকে আমরা বেরাচ্ছি। আমি যে অনন্যা রিসর্টে ছিলাম, এই অনন্যা রিসর্টের যে অনার ছিলেন উনি খুব ভালো, উনি আমাকে এই গাড়ির ব্যবস্থাটি করে দিয়েছিলেন সাইট সিনের জন্য। এখানে চা খেলাম, চা খেয়ে উঠলাম গাড়িতে, আর এখন যাব রামেশ্বর টেম্পল। রাস্তা দিয়ে যেতে যেতেই এইরকম একখানা সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, দেখুন অসাধারণ জায়গাটা। এই যে নদীটা দেখছেন এটা কিন্তু স্বর্ণরেখা নদী, কিন্তু দেখুন আকাশের মেঘটায় জলের মধ্যে পড়েছে, কত সুন্দর লাগছে। এখন চলে এসেছি রামেশ্বর টেম্পল, রামেশ্বর মন্দিরের গেট এটা। যেহেতু এখন সকাল 7:30 বাজে, আমি সকাল 6:30টার সময় বেরিয়েছি ঝাড়গ্রাম থেকে, আর চলে এসেছি এখন 7:30টার সময়। 1 ঘন্টা মতো লেগেছে আসতে এখানে। চলুন ভিতরটা গিয়ে দেখি কীরকম। ভিতরে প্রবেশ করতেই খুব ভালো লাগলো, এখানে আধ্যাত্মিক আর খুব শান্ত পরিবেশ। গভীর অরণ্যের ভিতর থেকে আসার পরে এই রামেশ্বর মন্দিরটি দেখতে পেলাম। এই মন্দিরের ভিতরে আছে প্রাচীন এক শিবলিঙ্গ। কথায় আছে এখানে যখন অনেক পুরনো সময়ে যখন সাধুরা এখানে তপস্যা করত, তো ভগবান শিব ওনাদেরকে স্বপ্ন দিয়েছিলেন যে এখানে একটি মন্দির স্থাপিত করো, আর এই মন্দিরে আমি নিজে স্বয়ং শিবলিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হব। তখন থেকেই এই মন্দিরটি গ্রামের সমস্ত মানুষ আর সাধু সন্ন্যাসীরা এই মন্দিরটিকে স্থাপিত করে, আর ভগবান শিব এখানে নিজে শিবলিঙ্গ হিসাবে উনি এখানে স্থাপিত রয়েছে। মন্দিরটি খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে, কারণ আমি এত সকালে আসার কারণে কিন্তু মন্দিরটি বন্ধ ছিল। তাও আমি বাইরে থেকে দেখতে পেলাম, কারণ এখানে যিনি ঝাড় দিয়ে পরিষ্কার করছিলেন উনি আমাকে চাবি খুলে দিয়েছে, আমি ভিতরটাতে ঘুরে দর্শন করলাম, খুব ভালো লাগলো আমার। রামেশ্বর মন্দিরটি ঘুরলাম, ঘোরার পরে এখন এখান থেকেই একদম সামনে আছে, মাত্র 5 কিলোমিটার মতন গেলে পড়বে এখন তপবন। তো তপবনে এখন যাব, সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিট মতো লাগবে। এটা হলো সেই তপবন, যে তপবনের সাথে যুক্ত আছে ত্রেতা যুগে রামায়ণের সাথে। আমি সেই তপবনেই এখন যাচ্ছি, আর আমি আপনাদেরকেও দেখাবো এই ঝাড়গ্রামের তপবনটি কেমন। দেখুন গভীর অরণ্যের ভিতর থেকে রাস্তা দিয়েই এইভাবেই যাচ্ছি, জঙ্গল কিন্তু শেষ হচ্ছে না, অনেক
অনেকটা এরকম জঙ্গল আছে, আর জঙ্গলের মাঝখান থেকে এই রকম কাঁচা রাস্তা, কখনো কখনো একটু পাকা রাস্তা আছে, যেটা রাস্তা এখন সময়ের সাথে তৈরি হয়েছে, কিন্তু ত্রেতা যুগের সময় এই রাস্তাটুকুও হয়তো ছিল না। এখানে গভীর অরণ্য ছিল, আর এই অরণ্যের মধ্যেই কিন্তু মা সীতা অনেকটা বছর এখানে কাটিয়েছিল। যখন উনি ভগবান রামচন্দ্রের সাথে আলাদা বনবাস 14 বছরের বনবাস কাটিয়ে আসার পরে যখন এক ধোপার কথাতে ভগবান রামচন্দ্র মা সীতাকে বনবাসে দিয়েছিল, আর লক্ষ্মণ এই জঙ্গলে এসেই মাকে ছেড়ে দিয়ে গেছিল। আজকে আমি আপনাদেরকে এই ঝাড়গ্রামে সেই তপবনে নিয়ে যাচ্ছি যেখানে লবকুশেরও জন্ম হয়েছিল। দেখুন এই তপবন। চলে আসলাম তপবন, যে তপবনে মা সীতা কিন্তু এখানে অনেকটা বছর এখানে কাটিয়েছে বনবাসের সময়। আর এখানে বাল্মীকির আশ্রমও আছে, যে রত্নাকর, দস্যু রত্নাকরের গল্প আমরা অনেকেই জানি। তো ওনারই আশ্রমে আজকে আমি চলে এসেছি। আমি সবটাই আপনাদেরকে দেখাবো। এই আমার সামনেই সেই গেট, মানে এই পুল পার হয়ে ওপারটায় যাব, গিয়ে দেখাচ্ছি চলুন। একটা সেতু তৈরি আছে, সেতুর উপর থেকেই যেতে হবে। গেলেই দেখুন অনেক সুন্দর একটা পবিত্র জায়গা। আমি এখন যাচ্ছি, আসতেই আমার গাটা কেমন যেন হচ্ছে, যে সত্যি একটা পবিত্র স্থানে যেমন মানুষ প্রবেশ করার পরে হয়, সেই অনুভূতিটাই কিন্তু এখন আমার মধ্যে হচ্ছে। এই দেখুন অশ্বমেধের ঘোড়া, এখানে দেখুন বজরংবলীকে বেঁধে রেখেছিল এই জায়গাতেই ছিল বাল্মীকি মুনির আশ্রম। এখন এটা মন্দিরে স্থাপিত হয়েছে। দেখুন মহাদেব, একটা কি সুন্দর কলসি আছে, কলসি থেকে ফুটো করা আছে, টপ টপ করে জল পড়ছে মহাদেবের মাথায়। এখানে দেখুন নন্দীও বসানো আছে। এই সেই স্থান, যে স্থানের মধ্যে লক্ষ্মণ মা সীতাকে কিন্তু ছেড়ে দিয়ে গেছিল। এটা লবকুশের জন্মস্থান, বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড। আর এখানে সীতাধ্বনি লেখা আছে, মানে এই যে স্থানটি আপনারা দেখছেন, এখানে কিন্তু লবকুশের জন্ম হয়েছিল। এই যজ্ঞশালা এইটা কি সবসময় চলে? হ্যাঁ। কত বছর ধরে চলছে? 12,000 বছর। 12,000 বছর ধরে? আর এইখানটাতে দেখুন বাল্মীকি মুনির সমাধিস্থল। এটা বাল্মীকি মুনি, আর এটা ভগবান রামচন্দ্র আর মা সীতা। আচ্ছা, এটা লক্ষ্মণ, এটা লব, আর এটা কুশ। মা সীতা এইখানেই ছিল, এমনকি লবকুশের জন্মও হয়েছে এখানে। আর এই তপবনের চারপাশে কিন্তু পুরো জঙ্গলে ঘেরা, আর এখানে এখন বনো হাতি আছে। খুব ভালো, খুব পরিষ্কার জায়গা, একটা পবিত্র জায়গাতে আজকে আমি দাঁড়িয়ে আছি। আর আপনাদেরকেও আমি দেখালাম যে আমি এই তপবনে এসেছি, আর তপবনটা যে একটা কত পবিত্র জায়গা সেটা আমি আপনাদেরকে এখানে দেখালাম। আপনারা যদি ঝাড়গ্রামে আসেন অবশ্যই একটু সময় করে এই তপবনে ঘুরে যাবেন। একটা পবিত্র ভূমি, পবিত্র স্থান, যেখানে মা সীতা দীর্ঘ অনেকটা বছর এখানে কাটিয়েছিল। যখন লক্ষ্মণ মা সীতাকে বনবাসে ছেড়ে গেছিলেন, সেই সময় মা সীতা এখানে বনবাসে দিনগুলো কাটিয়েছে। মহর্ষি বাল্মীকি মুনির আশ্রম থেকে বেরিয়ে এখান থেকে বেশ আরও খানিকটা পথ যাওয়ার পরে আমি যাব এমন একটি জায়গা যেখানে অনেক পাখি কিন্তু শীতকালে আসে। এখন অবশ্য সেরকম পাখি আমি দেখতে পারবো না, তবে এখানে কিন্তু শীতকালে বাইরের থেকে অনেক পাখি এখানে আসে, সেই সময় অনেক ভালো লাগে। এর উপরেই অনেক পাখি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে স্ক্যানের ব্যবস্থাও আছে। টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। এখানে একটা বড় সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। চলুন গিয়ে দেখা যাক এর ভিতরে আর কি আছে। বড় বড় সুন্দর সুন্দর লাইট তো দেওয়া আছে চারিদিকে। এই পাশে দেখছি সেই গোলাপ ফুলের বাগান করা আছে, দু সাইডে মনে হচ্ছে বাঁশ গাছের ঝাড়, আর এপাশ থেকে একটা টাইগার দেখছে।
বাহ, এটা খুব ভালো লাগলো। হ্যাঁ, 4টি বদ্রি পাখি আছে, আর তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে। দেখুন এই খাঁচার মধ্যে শুধু বদ্রি পাখি ভর্তি, যেগুলো ওখানে বাড়িতে পোষে। এখানে দেখুন এরকম সিঁড়ি করে ঘাট, পুরো এই দিঘিটা দেখুন পুরো পদ্ম ফুল, খুব ভালো লাগছে, পুরো ভরে গেছে একদম। এই সাইডটাতে তো আর বেশি লাগছে। দেখুন বড় বড় সব পদ্ম পাতা, আর এখানে এরকম বসার জায়গা করা আছে। এখানে কয়েকটা দোলনা, স্লিপ এইসবই করা আছে। ভিতরটা তো পুরো বড় বড় ঘাস জন্মে গেছে। 20 টাকা করে নিল ওই পুরো পার্কটা ঘোরার জন্য, কিন্তু পার্কের মধ্যে তেমন কিছু আমার চোখে লাগলো না যে স্পেশাল কিছু। খালি এখানে খালি গাছ আছে অনেক সুন্দর, পাখি তো দেখলাম খালি বদ্রি পাখি। এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে, বসে অনেকটা টাইম কেউ কাটাতে পারবে। আচ্ছা, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে দেখলাম। আচ্ছা, এটা একটা কটেজ, যাদের বুকিং করে আসে তারা কিন্তু এই কটেজে থাকতে পারবে। দেখুন এখানে একটাই এরকম কটেজ, ওই সাইডে কটেজ। তো এই কটেজগুলোতে থাকা যে ব্যবস্থা আছে, তালা দেওয়া আছে কটেজটাতে, বুকিং থাকলে এখানে এসে থাকতে পারবে। আর এইখানে দেখুন একটা সুন্দর বসার জায়গা আছে, যেখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব ভালো লাগছে, এই জায়গাটাতে এসে। এখানটাতে বসার জায়গা করা আছে। আমার পিছনেই দেখুন এই সেই দিঘিটা যেটা বলছিলাম, জলাশয়টা। এই জলাশয়টা কিন্তু বেশ বড়, পুরো গোল করে এসছে জলাশয়টা। আর এখানে রেখেছেন পদ্ম ফুলের মতনই শালুক ফুল, এটা লাল রঙের শালুক ফুল হয়ে আছে, কিছু কিছু পদ্ম ফুলও আছে। আর পদ্ম পাতাতে তো পুরো ভর্তি জায়গাটা, খুব ভালো লাগছে। আর এই জায়গাটার মধ্যে এইরকম একটা বসার জায়গা করা আছে, আর যাদের বুকিং করা আছে তারাই কিন্তু এই কটেজের মধ্যে স্টে করতে পারবে। কিন্তু এই জায়গাতে একদম খালি, পুরো চারি সাইডে শুধু জঙ্গল আছে আর জলাশয় আছে। এখানে কিন্তু তেমন কিছু নেই। তপবনের ওখান থেকে প্রায় 50 কিলোমিটার আসার পরে, আর আসার সময় রাস্তা তো ভীষণই বাজে। ঝাড়গ্রাম গিয়ে যদি কেউ ঘুরতে চান তাহলে কিন্তু আপনাদের সাইট সিনের জন্য 2 দিন সময় লাগবে। আমার হাতে যেহেতু সময় কম ছিল, তাই কিন্তু আমি একদিনেই 2 সাইট কভার করেছি। রাস্তায় যেতে যেতে সকালে যেহেতু বেরিয়েছি, তাই এখানে ধোসা খেলাম। আর খাওয়ার পরে ঝাড়গ্রামে যে তপবনের যে সাইটটা, এটা একদিন লেগে যায়, কিন্তু আমি এদিকে 2 কি 3টে পয়েন্ট ঘুরে আমি চলে এসেছি বেলপাহাড়ির দিকটাতে। এই সাইডটাতে ঘুরবো। এমন সুন্দর একটা গ্রামের পরিবেশ থেকে, আর ঝাড়গ্রাম মানেই কিন্তু জঙ্গলে ঘেরা, খুবই সুন্দর জায়গা। মানে যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য কিন্তু সেরা জায়গা, খুব ভালো লাগবে। গাড়ি ওই জায়গাটাতে নামিয়ে দিয়েছে, আর ওখান থেকে হেঁটে আসতে হচ্ছে। ঢাংরি কুসুম যাচ্ছি, চলুন দেখাই। পুরো এলাকাটায় কিন্তু জঙ্গল, আর এরকম দোকানের মতন করা আছে, কিন্তু এগুলো সব বন্ধ আছে। আর জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। দেখুন রাস্তা ঠিক এইরকম, এক একটা গাছের শিকড় বেরিয়ে রয়েছে, আর ইঁটগুলো এবড়ো খেবড়ো এরকম রাস্তা। জলের স্রোত এখান থেকেই শোনা যাচ্ছে। তবে দেখুন এখানে এরকম একটা দোকান করা আছে, কিন্তু দোকান বসেইনি, লোক নেই তেমন, হয়তো টুরিস্ট আসে না, যে লোকজন বেশি নেই। এখানে যেমন একটা ঝর্ণার জল আসছে, ওই দেখুন জঙ্গলের ভিতর থেকে দেখা যাচ্ছে ওই যে জল একটু। এরকমই রাস্তা আবার চলে যাচ্ছে।
এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে। মানে বোঝা যাচ্ছে যে এই রাস্তা এরকম সব জল আছে। দেখুন এইরকমই সব রাস্তার নিচের দিকে ঢাল পুরো নেমে যাচ্ছে রাস্তাটা, পুরো তো জঙ্গল। কিন্তু জঙ্গল হলো ভিতর থেকে এরকম সরু রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই দেখুন এখানেও জল আসছে, এই যে এদিকে জলটা নেমে চলে যাচ্ছে। দেখুন আবার এরকমই না, উপর দিকে রাস্তাটা এইভাবে উঠে যাচ্ছে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, বাহ কি সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির। হর হর মহাদেব। দেখুন খুব সুন্দর ভাবে আবার নেমে যাচ্ছে, একটু আস্তে আস্তে নামতে হবে। যেহেতু আমি বর্ষার সময় এসেছি তাই কিন্তু দেখুন এখানে কিন্তু এই ঝর্ণা দিয়ে জল বয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। বর্ষার সময় আসলে কিন্তু খুব ভালো লাগবে। জঙ্গল চারিদিকে, মাঝখান থেকে এরকম সুন্দর ঝর্ণা, আর নিচের দিকে কিন্তু নামা যেত যদি জলটা কম থাকে। দেখুন পুরো জঙ্গল। এখন চলে এসেছি গড়রাসেনী পাহাড়। এই হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, আর এখানে লেখা আছে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর এটা পুরোটাই কিন্তু জঙ্গলে ঘেরা, আর এই সাইডে বসার জায়গা আছে। চলুন দেখাই আমি রাস্তাটা কেমন। দেখুন বসার এখানে জায়গা করা আছে, এখানে না পুরো জল। আর এই হচ্ছে রাস্তা সোজা, দেখছেন এই সোজা রাস্তা দিয়ে উঠেই পাহাড়ে উঠতে হবে। এখানে রাস্তাগুলোও দেখুন একই টাইপের, তবে এখানে না জল জমে আছে। হতে পারে বৃষ্টি হয়েছে বা উপর পাহাড়ের উপর থেকে হয়তো কোনো জল আসছে, কোনো ঝর্ণার জল। দেখুন দু সাইডে জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা, একটু সাবধানে হাঁটতে হবে। এইদিকে রাস্তাটা আবার একটু স্লিপ আছে। তারপরে এরকমভাবে না ছোট ছোট পাথর আছে, পাথর দিয়ে বেশ চওড়া রাস্তা এই রকম সোজা উঠে গেছে পাহাড়ের উপরের দিকে। দেখুন এই রকম রাস্তা উপরে উঠে গেছে, আর ওই দেখুন একটুখানি চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। আর এই যে নিচে দেখুন কীরকমভাবে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। আমরা কিন্তু অনেকটা নিচে থেকে উঠে আসলাম, এখনও যাব উপর দিকে। উঠে চলুন মন্দিরটায় গিয়ে দেখাবো। এই পিছনে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, আর আসার পরে দেখুন এখানে একটা মন্দির আমি বলছিলাম আপনাকে, এই মন্দির আছে কিন্তু বন্ধ, পুরো জঙ্গলের মধ্যে। অনেকটা উপরে ওঠার পরেই মন্দিরটা, যত সম্ভব এটা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে, কারণ উপরে লেখা আছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ ঠাকুরেরই মন্দির হবে। বন্ধ আছে আমি বুঝতে পারলাম না। রাস্তা আর একটা এরকম উঠে গেছে দেখুন, আবার এরকম পাহাড়ের খাদ দিয়ে 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 যাচ্ছে, গিয়ে আবার কোথায় যাচ্ছে আমি জানি না। আমাকে কেউ এখানে গাইড করার মতনও কেউ নেই, আর এখানে লোকজন কিছুই নেই, পুরো একা। দেখুন পুরো চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল পাবেন, দেখুন পুরো জঙ্গল।
আপনারা যখন এই ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে যখন সাইট সিন ঘুরতে বেরাবেন, সাথে জলের বোতল আর কিছু ড্রাই ফ্রুট বা খাওয়ার কিন্তু সঙ্গে রাখবেন, কোথাও কিন্তু দোকান নেই। এখন চলে এসেছি খাদারানি লেক। আর খাদারানি লেকের সাইড দিয়ে দেখুন, সুন্দর লাগছে, একদম অসাধারণ। একটা দূরে পাহাড়ের একটা আবহাওয়া পড়ছে, এই লেকটা অসাধারণ লাগছে। এই খাদারানি লেকে আসার আগে আমি এখান থেকে গেছিলাম কাঁকড়াঝড়। কাঁকড়াঝড়ে যেখানে আমি বলছিলাম যে জঙ্গলে ঘেরা, আর ওর রাস্তাটা কিন্তু অসাধারণ। আপনারা যদি চান ওই কাঁকড়াঝড়েও কিন্তু এসে থাকতে পারেন, খুবই ভালো। আরও যদি হাতে সময় থাকে আপনারা কিন্তু লাল জলেও ঘুরে যেতে পারেন। আর এই সাইডে দেখুন ব্রিজ আছে। আর এখানে একটা জিনিস দেখুন, বেশিরভাগ মানুষের না এখানে এখানে ছাগল পালন করে, না হলে গরু, নাহলে মুরগি। এখানটাতে সবাই স্নান করছে, কাপড় কাচ্ছে। এই পুলটার উপর থেকে লোকজন যাওয়া আসা করছে। আর এই সাইডে তো লেক রয়েছে, অসাধারণ একটা লেক। খাদারানি লেক থেকে দেখে বেরিয়ে পড়লাম। এখন যাব ঘাগড়া। বেশ অনেকটাই রাস্তা, এরকম জঙ্গলের দু সাইড দিয়ে মাটির, লাল মাটির রাস্তা চলে গেছে সোজা। এখন চলে এসেছি ঘাগড়া। এই জায়গাটার নাম হচ্ছে ঘাগড়া। এখানে জলপ্রপাত আছে একটা, চলুন আমি আপনাদেরকে জলপ্রপাতটা দেখাবো। এরকম দেখুন রাস্তা। এত জায়গায় গেলাম, কোথাও খাবারের দোকান পেলাম না। তো এই ঘাগড়ার কাছে এসে এখানে একজনের দোকান পাওয়া গেছে, তো ঝালমুড়ি বানাচ্ছে। এখানে শসা পাওয়া যায়। এই ঘাগড়াতেই একমাত্র জায়গা আছে আমি দেখলাম যে এখানে একমাত্র একটু কিছু হলেও খাবার আপনারা পেয়ে যাবেন। আর এইদিকেই হচ্ছে জলপ্রপাতটা। আগে মুড়িটা খেয়ে নিই, তারপর আমি আপনাদেরকে এদিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই নদীর এখানটাতে আসতেই বেশ ভালো লাগলো, কারণ এদিকে দেখলাম এসে যে এক এক সাইডে এক একজন মানুষ ছিপ ফেলে বসে আছে এই নদীতে। আর বেশ অনেকগুলো করেই কিন্তু মাছ উঠছে এক একজনের ছিপে। আমিও এখানে অনেকটা সময় ধরে এদের মাছ ধরা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে নদীর জলটা আসছে এই পাহাড়ের পাথরের উপর থেকে, অনেক সুন্দর লাগছে। কারণ এই যে পাথরগুলো আপনারা দেখছেন, দেখুন কত সুন্দর যে পাথরগুলো, বড় বড়, একটার উপর দিয়ে কিন্তু আরেকটা তৈরি হয়েছে। আর এখানে কিন্তু একটার উপরে পা রেখে আরেকটার উপর দিয়ে অন্য অন্য জায়গাতেও চলে যাওয়া যায়। তবে এই যে জলটি আপনারা দেখছেন, এটা কিন্তু তারাফেনী নদীর জল। আর এই যে নদীটা, এটাও কিন্তু তারাফেনী নদীরই জল এখানে এসছে, কিন্তু এটার নাম দিয়েছে ঘাগড়া। বেশ ভালো লাগছিল, অনেকটা সময় এখানে কাটিয়েছি। আর আপনাদের মধ্যে যদি কেউ এই ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে এসে থাকেন, আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা এই ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে এসে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে যাবেন, সত্যিই ভালো লাগবে। ঘাগড়ার এখানে 50 টাকা করে কিন্তু গাড়ি পার্কিং নেয় এখানটাতে, আর বাকি অন্য কোথাও নেয়নি, খালি ঘাগড়ার এখানটাতে দেখলাম 50 টাকা করে পার্কিং গাড়ি। যেহেতু আমরা এই কলকাতা শহরের কোলাহলের মাঝখানে থাকি, একটা দিন বা দুটো দিন যদি এই রকম প্রকৃতির মাঝে হারিয়ে যাই, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এটা হচ্ছে তো সেই তারাফেনী ড্যামটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে উপরটা দেখা। ওয়েলকাম টু তারাফেনী ড্যাম। এই পুরো রাস্তাটা আছে, কিন্তু আমি আপনাদের দেখাই। এখান থেকে দেখুন পুরো ড্যামটা, দেখুন এই হচ্ছে ড্যাম। এখান থেকে জলটা ওই সাইড দিয়ে আসছে, এই হচ্ছে ড্যাম।
আমি যেহেতু সকাল 6:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন কিন্তু প্রায় সন্ধে হতে যায়। দেখুন সূর্য অস্ত চলে গেছে, আর এখন 6:30 কিন্তু বাজতে যায়। তার মানে আমার কিন্তু টোটাল 12 ঘন্টা সময় লেগেছে দুই সাইডে ঘুরতে, ঝাড়গ্রাম আর এই বেলপাহাড়ি। আর আমি কিন্তু সমস্ত জায়গাতে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে কভার করেছি, কারণ আমি না হলে পুরোটা কমপ্লিট করতে পারতাম না। বেশি টাইম যদি আপনাদের লেগে থাকে আপনারা কিন্তু 2 দিনে কভার করবেন যদি একটু ভালোভাবে ঘুরতে চান। আমি যেহেতু একদিনে কভার করেছিলাম তাই একটু খুব তাড়াতাড়ি আমি ঘুরেছি, আর যেহেতু ভিডিও করেছি আর গাড়িতে উঠেছি। আর আপনারা কিন্তু যখন ঘুরতে আসবেন মনে করে খাওয়ার কিন্তু সাথে রাখবেন। আপনাদেরকে আমি দেখালাম সমস্ত জায়গাতে কিন্তু কোথাও খাওয়ারের দোকান ছিল না। আর এই যে ড্যামটি রয়েছে এই ড্যামটা কিন্তু সত্যিই খুব ভালো। আর আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর সবার লাস্টে কিন্তু আমি আপনাদেরকে এইখানে যে গাড়ি সাইট সিনে ঘুরেছিলাম সেই গাড়ির অ্যামাউন্ট কত নিয়েছে। আমার পড়েছিল 4,500 টাকা, যেহেতু আমি একদিনে ঘুরেছিলাম। অনন্যা রিসর্টের যে মালিক ছিল ওই কাকু ভীষণই ভালো, উনি আমাকে গাড়ি দেখে দিয়েছে। আমি এই গাড়িওয়ালার নাম্বারটা যেহেতু দিতে পারলাম না, আপনারা কিন্তু অনন্যা রিসর্টের যে নাম্বার বুকিংয়ের দেওয়া আছে আপনারা ওই কাকুর থেকে নাম্বারটি গাড়ির নিয়ে নিতে পারেন, যেহেতু আমার নেওয়া হয়নি। আর আমি কিন্তু সমস্ত ডিটেলসে এই খরচ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এটা দেখে নেবেন যে আমার কত খরচ হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।